টাইপটা মেনশন করতে হয়, whether it will be a void method অথবা ওর অন্য কোনো রিটার্ন টাইপ থাকবে কিনা, দেন আমাকে হচ্ছে মেথডের নামটা মেনশন করতে হয়। সো একটা মেথড রিটার্ন করবে কি করবে না সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার মেথড কলের উপর। মেথড কলটা চেক করে আই হ্যাভ টু ফিগার আউট whether my method will return anything or not. সো মেথড কলটা কি হতে পারে, আগে ক্লাসে বলেছিলাম, আবার বলছি, মনোযোগ মানে এটা মনে রাখতে হবে, ভুল করবেন। দ্যাটস আমি চাই না আপনারা সেম জিনিসে ভুল করেন, এই জন্য বারবার এই সেম জিনিস প্রত্যেকটা ক্লাসে বলি। তো মেথড কলের আগে যদি কোনো প্রিন্ট স্টেটমেন্ট থাকে, যে দেখেন যে শুরুতে আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটার ভিতরে আপনি একটা মেথড কল করছেন, যদি এভাবে থাকে যে মেথড কলের আগে কোনো প্রিন্ট স্টেটমেন্ট আছে, অথবা আমার মেথড কলের আগে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট আছে, সাপোজ ইন্টিজার নাম ইকুয়ালস টু তারপর মেথড কলটা, অথবা স্ট্রিং রেজাল্ট ইকুয়ালস টু তারপর মেথড কলটা, যদি এভাবে থাকে যে আইদার কোনো প্রিন্ট স্টেটমেন্ট আছে আগে মেথড কলের আগে, অথবা যদি কোনো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট আছে, তাহলে হচ্ছে আমার মেথডটা অবশ্যই কিছু একটা রিটার্ন করবে। কি রিটার্ন করবে বা ওটা রিটার্ন টাইপটা কি হবে, এটা কিভাবে বুঝবো? আইদার আমাকে আউটপুটটা দেখে বুঝতে হবে যে আউটপুটে কি ধরনের ভ্যালু প্রিন্ট হচ্ছে, সেটা একটা ওয়ে, অথবা আমার হচ্ছে যদি যে ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট থাকে তাহলে তো বোঝা সেটা একদম ইজিয়ার, যে যদি এভাবে থাকে যে বুলিয়ান অ্যান্সার ইকুয়ালস টু সামথিং, সো মানে কি আমার মেথড কল থেকে কিছু একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে, যেটাকে হচ্ছে আমি বুলিয়ান টাইপের একটা ভ্যারিয়েবলে স্টোর করছি। আচ্ছা, আরেকটা জিনিস, আমার গলা কেন জানি ভেঙে গিয়েছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে শোনা যাচ্ছে হয়তো, বাট কথা বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমার ওই রিটার্ন টাইপটা আমাকে দেখে মেথড আউটপুট দেখে, অথবা হচ্ছে আমার লেফট সাইডে যে ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলের ডেটা টাইপটা দেখে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যান্ড ইনস্ট্যান্স মেথডের মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই। প্রথম জিনিস হচ্ছে, যদি কোনো ভ্যারিয়েবল বা কোনো কিছুকে যখন আমরা দেখবো যে অবজেক্টের রেফারেন্সে কল করছি, অবজেক্টের নাম ডট সামথিং, এটার মানে হচ্ছে এটা হচ্ছে আইদার ইট উইল বি আ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল or it will be an instance method. So differentiate কিভাবে করব, যদি নামের পরে ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকে বা প্যারেন্থেসিস থাকে, প্যারেন্থেসিসের ভিতর খালিও থাকতে পারে, কিছু দিয়েও দিতে পারে, যদি প্যারেন্থেসিস থাকে সেটার মানে সেটা একটা মেথড, ইনস্ট্যান্স মেথড। আর যদি প্যারেন্থেসিস না থাকে, শুধু ভ্যারিয়েবল মানে নাম থাকে, তাহলে সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ওকে, আর হচ্ছে আমরা ওই যে একটা দিস কিওয়ার্ড শিখেছিলাম, যে ধরেন আমি টেস্টার ক্লাসে যদি এভাবে কল করি যে স্টুডেন্ট ওয়ান ডট নেম, তো স্টুডেন্ট ওয়ান ডট নেম এস ওয়ান, বা ওই যে এস ওয়ান ডট নেম, এস ওয়ানটা আমার অবজেক্ট টেস্টার ক্লাসে ছিল, ঠিক আছে, টেস্টার ক্লাসে আমি লিখেছিলাম, দ্যাটস ওয়াই ওখানে কল করতে পারছি। বাট ডিজাইন ক্লাসের মধ্যে কিন্তু এস ওয়ান নামে আমার কোনো ভ্যারিয়েবল ছিল না। তো আমি যদি ডিজাইন ক্লাসে আমার ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাই, তখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাই, তখন আমরা দিস ডট ইউজ করি। দিস বলতে বোঝায় কারেন্টলি আমি যে অবজেক্টটা নিয়ে কাজ করছি, অ্যাগেন কারেন্টলি বলেছি। If you have multiple objects, you may have confusions in which one do I need to use. মানে S1 এর জন্য ভ্যারিয়েবলটা যাবে অ্যাক্সেস করবো নাকি S2 এর জন্য, কারেন্টলি যেটার জন্য কাজ করছি, সো কারেন্টলি কোনটার জন্য কাজ করছি সেটা কিভাবে বুঝবো, ওই যে যার রেফারেন্সে কল করেছি, যদি কল করি এভাবে s1 ডট নেম অথবা s1 ডট প্রিন্ট ডিটেলস মেথড, তাহলে প্রিন্ট ডিটেলস মেথডের ভিতরে যেখানেই আমি দিস ইউজ করব, তার মানে হচ্ছে সে s1 অবজেক্টকেই বোঝাচ্ছে। এই জিনিসগুলো, এই যে মাত্র যে জিনিসগুলো বললাম, প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ফাইনাল পর্যন্ত এই জিনিসগুলোর নলেজ মানে খুব লাগবে, কারণ এগুলোতে বেসিক জিনিস, এগুলো যদি ভুল করেন আপনাদের কিন্তু হিউজ পোর্শনস অফ মার্কস কাটা যাবে, ছোট ছোট করে দেখবেন অনেক মার্কস কাটা যাচ্ছে। তো আজকে আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো, তো কনসেপ্টটার নামটা কি সেটা একটু পরে বলে আমরা একটা প্রবলেম একটু দেখি। এখানে আমি জাস্ট মাত্র একটা ক্লাস ডিজাইন করে রেখেছি, আমার লেফট সাইডেরটা হচ্ছে আমার ডিজাইন ক্লাস, লেফট সাইডটা হচ্ছে ডিজাইন ক্লাস, এখানে হচ্ছে আমার একটা স্টুডেন্টের নেম থাকবে, আইডি থাকবে, আর ডিপার্টমেন্ট থাকবে। আমি ধরে নিচ্ছি ডিপার্টমেন্টের ভ্যালুটা আমার ডিফল্ট দেয়া আছে, তো ধরে নিলাম যে আমার সব স্টুডেন্টই হচ্ছে সিএসসি স্টুডেন্ট। তো রাইট সাইডেরটা হচ্ছে আমার টেস্টার ক্লাস, আমি কি করলাম, একটা স্টুডেন্ট ক্লাসের প্রথম অবজেক্ট বানাচ্ছি S1,
দেন আগেই আরেকটা অবজেক্ট বানাচ্ছি s2। আচ্ছা, সো দুইটা অবজেক্ট বানালাম। দুইটা অবজেক্ট বানালে কি হয় যে আমার মেমোরি লোকেশন অ্যালোকেট করতে হয়, আর এই যে ভ্যারিয়েবলস গুলো আছে সেটা কপি ক্রিয়েট করতে হয়। তো ধরেন এগুলো হয়ে গেল। এরপর দেখেন কি আছে, এরপরে হচ্ছে আমার এখানে একটা মেথড আছে। এই যে অ্যাগেইন দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড। অবজেক্টের রেফারেন্সে কল করেছি আপডেট ইনফোকে, এন্ড এখানে ব্র্যাকেট আছে, এন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু ভ্যালুসও আছে। সো এই মেথডটাকে আমি বলবো হচ্ছে প্যারামিটারাইজড মেথড। ঠিক আছে, প্যারামিটারাইজ কেন, হচ্ছে আমি প্যারামিটার পাস করে দিচ্ছি। প্যারামিটারাইজড মেথড, ইনস্ট্যান্স মেথড, মানে ইনস্ট্যান্স মেথডটা হচ্ছে আমার এটা একটা প্যারামিটারাইজড মেথড। তো আমি কয়টা প্যারামিটার পাস করে দিচ্ছি দেখেন, আমি হচ্ছে দুইটা প্যারামিটার পাস করছি। একটা হচ্ছে স্টুডেন্টের নেমটা পাস করছি, আর হচ্ছে তার আইডিটা পাস করছি। ডিপার্টমেন্ট পাস করি নাই, কারণ ডিপার্টমেন্ট বাই ডিফল্ট সিএসসি আছে। আমি জানি যে এই স্টুডেন্ট আমার সিএসসি স্টুডেন্ট, আই ডোন্ট হ্যাভ টু পাস দ্য ভ্যালু অফ মাই ডিপার্টমেন্ট। তো আমি কি করলাম, তার নামটাকে আর আইডিটাকে আমি আপডেট করতে চাচ্ছি। দেখেন ইনিশিয়ালি কিন্তু এখানে নাম আছে নাল and id আছে হচ্ছে 0, so I want to update these two values using an instance method. so এই যে দেখেন মেথডটা কল করেছি, না মেথড কলের আগে কোনো প্রিন্ট স্টেটমেন্ট আছে, না মেথড কলের আগে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট আছে। that means this method won't return anything, এর মানে ওর রিটার্ন টাইপটা হবে void। so মেথডটা লিখে ফেলি। যেহেতু মেথড কল করেছি, সো অবশ্যই আমার ডিজাইন ক্লাসে ওই মেথডটা থাকতে হবে। তো পাবলিক ভয়েড, যেহেতু রিটার্ন টাইপটা আমার ভয়েড, দেন আমার মেথডের নাম আপডেট ইনফো। সো আপডেট ইনফো কি করছে, আপডেট ইনফো হচ্ছে আমার একটা স্ট্রিং নিচ্ছে আর একটা ইন্টিজার নিচ্ছে। তো লিখে ফেলি, যেহেতু একটা স্ট্রিং একটা ইন্টিজারের মানে অবশ্যই কি করতে হবে, যে এই যে দুইটা আর্গুমেন্ট আমি পাস করেছি, এই আর্গুমেন্ট গুলাকে স্টোর করতে হলে আমাকে অবশ্যই দুইটা ভ্যারিয়েবল ধরতে হবে, যেটার প্রথমটা হবে হচ্ছে একটা স্ট্রিং টাইপের, সেকেন্ডটা হবে হচ্ছে আমার একটা ইন্টিজার টাইপের। তো ধরলাম স্ট্রিং নেম নামই ধরলাম, আমার মনে চাইলো যে দুইটার নামই আমি নেমই ধরবো। দেন হচ্ছে ইন্ট আইডি। সেকেন্ড লাস্ট ক্লাসে বা তার আগে ক্লাসে মনে হয় এটা পড়িয়েছিলাম, যে যখন আমার লোকাল ভ্যারিয়েবলের নাম, এই যে দিস ইজ মাই লোকাল ভ্যারিয়েবল, এই যে নেমটা এই আইডিটা লোকাল ভ্যারিয়েবল বলেন বা প্যারামিটার বলেন, যখন আমার লোকাল ভ্যারিয়েবল নাম এন্ড আমার যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো হয় বা যে উপরে যে ভ্যারিয়েবল গুলো অ্যাসাইন করি, ওরা যদি সেম নামের হয়, আমি যদি ডিরেক্টলি এইভাবে লিখি যে নেম ইকুয়ালস টু নেম, মানে আমি ইন্ডিকেট করতে চাচ্ছি এই লেফট সাইডের নেমটা হচ্ছে ইনস্ট্যান্স নেম, সেটাকে আপডেট করব, নাল থেকে কিছু দিয়ে আপডেট করব, আর এই রাইট সাইডের নামটা হচ্ছে বা নেমটা হচ্ছে এই প্যারামিটারের নেম, যেটা বেসিক্যালি আলি ভ্যালুটাকে স্টোর করবে। সো এই জিনিসটা করা এভাবে পসিবল না, কারণ ইফ আই এম ইনসাইড দিস স্কোপ, এই যে স্কোপের মধ্যে যদি থাকি, এর মানে হচ্ছে যখন আমি কোনো ভ্যারিয়েবলকে সার্চ করব ডিরেক্ট তার নাম ইউজ করে, ইট উইল লুক ফর দ্য ভ্যারিয়েবল উইদিন দিস স্কোপ, শুধু এই স্কোপের মধ্যেই খুঁজবে। ইফ ইট ফাইন্ডস দিস ভ্যারিয়েবল ইনসাইড ইটস ওন স্কোপ, নিজের স্কোপের মধ্যে যদি পেয়ে যায়, তখন কিন্তু ও আর উপরের কোনো কোথাও খুঁজবে না। আমি আমার নিজের জায়গার মধ্যে, যে আপনাদেরকে বলেছিলাম না যে আপনি পেন কিনবেন, পেন আপনার নিজের এলাকাতেই আছে, বা আপনার বাসার সামনে একটা দোকান আছে, ওখানেই পেন পাওয়া যায়, অবভিয়াসলি কি করবেন আপনি, ওখান থেকেই পেনটা কিনে নিয়ে আসবেন। তো নিজের স্কোপে যখন আছে, আমি নিজের স্কোপ থেকেই অ্যাক্সেস করছি। যখন নিজের স্কোপে থাকবে না, তখন ইট উইল লুক ফর দ্য আদার স্কোপ, মানে এই যে ক্লাসের উপরে আমি যে ভ্যারিয়েবল গুলো অ্যাক্সেস করি সেখান থেকে। তো এখন যেহেতু ও নিজেরটাকে অ্যাক্সেস করছে, মানে দিস লোকাল ভ্যারিয়েবল, the value of the local variable will be updated by the value of the local variable itself, সেম ভ্যালুটাই ওই আলি ইকুয়ালস টু আলি হয়ে যাবে। বাট আমি সেটা চাচ্ছি না, সো আমি যেহেতু ইনস্ট্যান্সকে বোঝাতে চাচ্ছি, আর আমরা জানি যে দিস ইউজ করে কারেন্টলি যে অবজেক্টটাকে দিয়ে কাজ করছি সেটাকে বোঝায়, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু মেনশন দিস ডট নেম, যে আমি বলছি যে তুমি s1 এর নেমটাকে আপডেট করো y_s1, কারণ এই যে দেখেন মেথডটাকে কল করেছি s1 এর রেফারেন্স, দ্যাটস ওয়াই দিস ডট নেম মানে হচ্ছে আপনার প্রথম স্টুডেন্টের যে নেমটা সেটাকে, মানে এই ইনস্ট্যান্সটাকে আপডেট করছি কি দিয়ে, ওই যে আলি পাস করেছিলাম এই আলি। সিমিলারলি আইডিটার জন্য একই কাজ করে ফেলি, দিস ডট আইডি ইকুয়ালস টু আইডি। তো ডান। আচ্ছা, এখন
একটা জিনিস দেখেন, আমি পরের বার ধরেন আমি এই জিনিসটা একটু প্রিন্ট করি। এই যে দেখেন প্রিন্ট স্টেটমেন্ট আছে, তো একটা মেথড আছে, अगेन দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড, দিস ইজ আ নন প্যারামিটারাইজড মেথড, নন প্যারামিটারাইজড কোনো প্যারামিটার পাস করি। সেই মেথডটার জন্য আমি মেথডটা ডিফাইন করে ফেলি। अगेन এটাও হচ্ছে ভয়েড মেথড হবে, পাবলিক ভয়েড প্রিন্ট ডিটেইলস। তো ধরে নিচ্ছি এটার ভিতর থেকে আমি জাস্ট স্টুডেন্ট ইনফরমেশনটা প্রিন্ট করব। তো এখানে হচ্ছে নেম প্লাস ইউ ক্যান রাইট নেম, এখানে শুধু নেম লেখা যাবে। কেন? কারণ হচ্ছে নিজের স্কোপের মধ্যে তো কোনো নেম নেই, so obviously it will directly search for the instance one, but if you don't want any kind of ambiguity, then you can just directly write this topic, যে আমার কোনো টেনশনেরই দরকার নাই যে ও লোকাল নিচ্ছে না ইনস্ট্যান্স নিচ্ছে, আমি যখনই আমার ইনস্ট্যান্সকে সার্চ করবো ডিরেক্টলি আমি দিস দিয়ে করবো। বাট ইউ শুড নো যে এইখানে শুধু যদি নেম ইউজ করি তখন কোনটাকে বোঝাবে, কেননা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর ট্রেসিং। ট্রেসিং এ কিন্তু এই যে স্টুডেন্টরা ভুল করে যে ইনস্ট্যান্সকে খুঁজবো, ইনস্ট্যান্সকে ইউজ করব নাকি লোকালকে ইউজ করব সেটা তারা বোঝে না। সো ইউ শুড নো যে এখানে নেম কল করলে কাকে বোঝাবে এন্ড দিস ডট নেম কল করলে কাকে বোঝাবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আইডি, আইডিটা এভাবেই থাক, এটাকে আমি দিস দিয়ে কল করতে পারি। আর হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ডিপার্টমেন্ট। এখন अगेन ডিপার্টমেন্টটাকেও বা ডেপটাকেও আপনি দিস দিয়ে কল করতে পারেন, শুধু নাম দিয়েও কল করতে পারেন। সেটুকু লিখলাম। ফর নাও এটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখি, কমেন্ট আউট করে আমি জাস্ট প্রিন্টটা দেখি যে whether it is proper, it has properly updated or not। তো এটাকে কম্পাইল করলাম, ডান। এটাকে কম্পাইল করে যদি একটু রান করি, সো ইনিশিয়ালি দুইটাই দেখি যে শুরুতে কি ভ্যালু আছে এন্ড আফটার আপডেটিং কি ভ্যালু আসে। শুরুতে এটা দিলাম, ধরেন একটা সেপারেটর ক্লিক করি, এটা সেপারেটর প্রিন্ট করে দিলাম বোঝার সুবিধার জন্য। ওকে, সো দেখেন ইনিশিয়ালি কিন্তু আমার নেম নাল ছিল, 0 ছিল, সিএসসি ছিল। কেন সিএসসি? কারণ হচ্ছে ডিফল্ট ধরে নিয়েছিলাম সিএসসি। যদি এখানে ডিফল্টটা না ধরতাম তখন কিন্তু এটা আমাকে নাল শো করতো। এন্ড এরপর যখন আমি আপডেট করলাম আলি এন্ড 23 দিয়ে, দেন আমি যখন প্রিন্ট করলাম আমার নেমটা এন্ড আইডিটা আপডেট হলো, আর ডিপার্টমেন্ট যেটা ছিল সেটা দিয়ে কাজ করছে। ওকে, সো এটা এই টাইপের প্রবলেম আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এখন মনে করেন আমি যদি এই পোর্শনটাকে একটু আনকমেন্ট করি। আচ্ছা, এখানে দেখেন আমি কি করছি, আমি আপডেট ইনফো মেথডকে কল করছি সেকেন্ড অবজেক্টের জন্য। আমি সেম নামের মেথডকে কল করছি সেকেন্ড অবজেক্টের জন্য, কিন্তু দেয়ার ইজ অ্যান ইস্যু যে আমি এখানে স্টুডেন্টের নাম, তার আইডি এন্ড তার ডিপার্টমেন্টটাও পাস করে দিচ্ছি। ঠিক আছে, আমি আগেরটার জন্য কি করেছিলাম, আগেরটার জন্য হচ্ছে আমি তার নেম এন্ড আইডি পাস করেছিলাম, এখনটার জন্য কি করলাম, তার নেম আইডি এন্ড ডিপার্টমেন্ট তিনটা পাস করলাম। ধরলাম যে ওই যে আমি বাই ডিফল্ট ধরেছিলাম যে তার ডিপার্টমেন্টটা সিএসসি, দিস স্টুডেন্ট ডাজন্ট বিলং টু সিএসসি ডিপার্টমেন্ট, হি অর শি ইজ ফ্রম ট্রিপল ই ডিপার্টমেন্ট। সো কোনো আমার তার ডিপার্টমেন্টটাকে আপডেট করতে হবে। এখানে কথা হচ্ছে আমরা জানি যে the number of argument and the number of parameter should match, right? Number of argument and number of parameter should match। তো আমি আমার ডিজাইন ক্লাসের মধ্যে আপডেট ইনফো মেথডটাকে যে ক্রিয়েট করেছি সেইটা কি করছিল, দুইটা প্যারামিটার নিচ্ছিল, একটা স্ট্রিং একটা আইডি, মানে একটা স্ট্রিং একটা ইন্টিজার। দেখেন আমি যদি এইটার জন্য কোডটাকে কম্পাইল করি, definitely it will show and go। কি বলছে, মেথড আপডেট ইনফো ইন ক্লাস শুড এন্ড ক্যানট বি অ্যাপ্লাইড টু গিভেন টাইপস, মানে আমার স্টুডেন্ট ক্লাসে যে আপডেট ইনফো মেথডটা আছে সেটাকে আমি এই গিভেন টাইপের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। কোন টাইপ রিকোয়ার্ড, কোনটা স্ট্রিং ইন্টিজার, ফাউন্ড কোনটা স্ট্রিং ইন্টিজার স্ট্রিং, মানে আমার ক্লাসের মধ্যে ডিজাইন ক্লাসে আমার আছে হচ্ছে স্ট্রিং ইন্টিজার, বাট আমি এখান থেকে পাস করছি স্ট্রিং
ইন্টিজার, স্ট্রিং, অবভিয়াসলি ইট ওয়ন্ট ওয়ার্ক। এখন কথা হচ্ছে আপনি বললেন যে আচ্ছা মিস একটা কাজ করি, এটাকে কমেন্ট আউট করি, কমেন্ট আউট করে আমি কমেন্ট আউট করে আমি এই মেথডটা লিখি, যেটা কি করবে স্ট্রিং ডিপার্টমেন্টটা, এই যে মানে জাস্ট আমি একটা প্যারামিটারকে বাড়িয়ে দিলাম যে this dot depth equals to depth। এখন এটা যদি কম্পাইল করে, ধরেন এখানে কম্পাইল করলাম, দেন এটা যদি এখানে রান করতে আসি, এখন দেখেন the first one is showing error। আমি যদি এটাকে করি, দেখেন সেকেন্ডটার জন্য কিন্তু এখন কোনো এরর দিচ্ছে না, কিন্তু যখন আমি ফার্স্ট ওয়ানটা, ধরেন এটাকে কমেন্ট করে ফার্স্ট ওয়ানটা কাজ করব, অবভিয়াসলি এরর দিবে। অ্যাগেইন সেম ইস্যু, কি ইস্যু, আমার ডিজাইন ক্লাসের মেথডটা 3টা প্যারামিটার নেয়, কিন্তু আমি পাস করেছি এখান থেকে 2টা আর্গুমেন্ট, অবভিয়াসলি এটা কাজ করবে না। এখন এই যে ইস্যুটা, সেই ইস্যুটাকে, বা ধরেন আচ্ছা একটা জিনিস বলে দিই, আমার হচ্ছে অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের জন্য কিন্তু আমার একটা মেথডই থাকছে, ঠিক আছে? মানে আপনারা এটা চিন্তা করবেন না যে আমার S1 এর জন্য একটা, S1 এর জন্য আরেকটা, মেথড আমার একটাই, যে আপডেট ইনফো মেথড একটাই থাকবে। বাট এখানে ইস্যু হচ্ছে যে আমার 2টা প্যারামিটার ছিল, কখনো 3টা প্যারামিটার পাস করছে। মনে করেন আমি আরেকটা স্টুডেন্ট নিলাম, S3 ডট আপডেট ইনফো, এখানে মনে করেন আমি একটা অ্যারে পাস করে দিই, ঠিক আছে? ধরেন এখানে আমার কাছে একটা অ্যারে আছে, অ্যারে আচ্ছা, অ্যারের মধ্যে তো 3টে নিতে পারবো না, আচ্ছা আচ্ছা ধরে নিচ্ছি, ধরলাম ফর নাও সিম্পলিসিটির জন্য যে এই 3টাই হচ্ছে স্ট্রিং আছে, মানে জাস্ট আমি আপনাদেরকে আইডিয়াটা দেখাচ্ছি। তো ধরেন আমার কাছে একটা স্ট্রিং টাইপের, আমি এখান থেকে একটা অ্যারে পাস করছি, যে স্ট্রিং a ইকুয়ালস টু এইটা, ধরেন এখানে নামটা চেঞ্জ করে দিই, তো থার্ড স্টুডেন্টের নাম হচ্ছে শাফি, দেন তার আইডি হচ্ছে 45, দেন তার ডিপার্টমেন্ট হচ্ছে এমএনএস। এইটা আমি থার্ড স্টুডেন্টের জন্য কি করলাম, থার্ড স্টুডেন্টের জন্য আই এম পাসিং দিস অ্যারে, এই যে ইনফো নামে একটা অ্যারে আছে, আমি কি করলাম থার্ড স্টুডেন্টের জন্য ইনফো নামে অ্যারেটা পাস করি। তো এখানে দেখেন ও কি করছে, স্ট্রিং নিচ্ছে, ইন্টিজার নিচ্ছে, বা এটা কি করছে, ও আচ্ছা আমার তো এটা করার কোনো দরকারই ছিল না, কেন করলাম জানি না, যাই হোক। তো এখানে দেখেন ও কি করছে, একটা স্ট্রিং নিচ্ছে, একটা ইন্টিজার নিচ্ছে। সেকেন্ড স্টুডেন্টের জন্য কি নিচ্ছে, সে একটা স্ট্রিং নিচ্ছে, ইন্টিজার নিচ্ছে, আরেকটা স্ট্রিং নিচ্ছে। থার্ড স্টুডেন্টের জন্য সে একটা স্ট্রিং টাইপের অ্যারে নিচ্ছে, যেটার মধ্যে বেসিক্যালি সে তার ইনফরমেশনটা পাস করে দিল। তো দেখেন আমার কিন্তু যে মেথডটা আমি লিখেছি, সেই মেথডটা শুধুমাত্র 3টা প্যারামিটার দিয়ে কাজ করছিল না। ইট উইল ওয়ার্ক ফর দ্য ফার্স্ট ওয়ান, যেটা 2টা প্যারামিটার নিয়ে কাজ করে, না ও আমার থার্ড ওয়ানের জন্য কাজ করবে, যেটা আমার একটা অ্যারে দিয়ে কাজ করে। মেথড কিন্তু আমার সেম মেথড আমার কাজ করবে না ফর ডিফারেন্ট প্যারামিটারস, কারণ আমার প্যারামিটার মিসম্যাচ হলে কাজ করে না, সেম হতে হয়। সো এই যে ইস্যুটা, এই ইস্যুটাকে হ্যান্ডেল করার জন্য there is a concept which is called method overloading, ঠিক আছে? মেথড ওভারলোডিং, যেখানে নামটা দিকে দিচ্ছি মেথড ওভারলোডিং। ওভারলোডিং মানে কি, ওভারলোড করছি, কখনো 2টা, কখনো 3টা, কখনো 4টা, বা ধরেন কখনো কোনো কিছুই পাস করছি না, যে প্রথম স্টুডেন্টের কোনো ইনফোই পাস করছি না, আমি চাচ্ছি যে ওটা একটা দামি স্টুডেন্ট, তার ওই যে ডিফল্ট নাল, জিরো নাল এভাবেই থাকবে। বা কখনো 3টা পাস করছি, কখনো অ্যারে পাস করলাম, কখনো একটা অ্যারে একটা বুলিয়ান ভ্যালু পাস করলাম। সো এই জিনিসটা যে আমি মেথডের মধ্যে প্যারামিটারটাকে ডিফারেন্ট করে দিচ্ছি, এই কনসেপ্টটাকে হ্যান্ডেল করার জন্য আমরা মেথড ওভারলোডিং এর কনসেপ্ট ইউজ করি। সো মেথড ওভারলোডিং কাকে বলে, মেথড ওভারলোডিং কি বোঝায়, একটা ক্লাসের মধ্যে, যে দিস ইজ মাই ডিজাইন ক্লাস, সো একটা ডিজাইন ক্লাসের মধ্যে যদি সেম নামে, আবার বলছি দেখেন, একটা ডিজাইন ক্লাসের মধ্যে যদি সেম নামে মাল্টিপল মেথডস থাকে, একটা ক্লাসের মধ্যে যদি সেম নামে মাল্টিপল মেথডস থাকে, কিন্তু তাদের প্যারামিটারটা ডিফারেন্ট হয়, এই যে প্যারামিটারটা ডিফারেন্ট হয়,
আইদার, এখন কি টাইপের ডিফারেন্স হতে পারে, আইদার দ্য নাম্বার অফ প্যারামিটার উইল বি ডিফারেন্ট অর দ্য ডেটা টাইপ অফ দ্য প্যারামিটার উইল বি ডিফারেন্ট। আবার বলছি যে একটা ক্লাসের মধ্যে যদি সেম নামে মাল্টিপল মেথডস থাকে but the parameters are different, what type of difference will be there, either the number of parameter will be different or the data type of the parameter will be different। এই কনসেপ্টটাকে আমরা বলি মেথড ওভারলোডিং। সো এই যে দেখেন এখানে কি হচ্ছে, আমার মেথড ওভারলোড হচ্ছে। আমার ওই একটা স্টুডেন্ট ক্লাসের জন্য, কখনো স্টুডেন্ট 1 এর জন্য সে 2টা প্যারামিটার দিচ্ছে, কখনো স্টুডেন্ট 2 এর জন্য 3টা দিচ্ছে, কখনো স্টুডেন্ট 3 এর জন্য সে কি করলো একটা স্ট্রিং টাইপের অ্যারে দিল। বা মনে করেন স্টুডেন্ট 4 এর জন্য স্টুডেন্ট 4 ডট আপডেট ইনফো, ও কি করলো, ও এখানেও 3টাই দিল, বাট প্রথমটা দিল হচ্ছে স্ট্রিং, সেকেন্ড, আচ্ছা আলিনা আরেকটা নাম দিই, কারণ আলিসা প্রথম স্টুডেন্ট, প্রথমটা দিল স্ট্রিং, এর পরেরটাও দিল স্ট্রিং, এর পরেরটা দিল হচ্ছে স্ট্রিং। দেখেন এখন আপনি বলতে পারেন মিস এটা তো কাজ করবে, এই যে এইটা ধরেন এটা স্টুডেন্ট 4 করে দিন। অ্যাগেন আমি এগুলা জাস্ট ডামি লাইন্স লিখছি, স্টুডেন্ট 3 স্টুডেন্ট 4 কিন্তু আমি ক্রিয়েট করিনি। যদি এই কাজটা করতে হয় সো অবভিয়াসলি আই হ্যাভ টু ক্রিয়েট 2 মোর অবজেক্টস। আচ্ছা এটা স্টুডেন্ট 3, এটা স্টুডেন্ট 4। আচ্ছা এখন আপনারা হয়তো বলতে পারেন যে মিস এই লাইনটা আর এই লাইনটা তো সেম মেথড দিয়ে কাজ করবে। নো, করবে না। কেন? যদিও যে বললাম না যে আইদার দ্য নাম্বার অফ প্যারামিটার উইল বি ডিফারেন্ট, এখানে কিন্তু প্যারামিটারের নাম্বার ডিফারেন্ট, কিন্তু the data type of the parameters is different। ঠিক আছে? কেন? কারণ এখানে স্ট্রিং ইন্টিজার স্ট্রিং নিচ্ছে, এখানে স্ট্রিং 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 দিচ্ছে। So either the number of parameter will be different or the data type of parameter will be different। সেটাকে বলি মেথড ওভারলোডিং। এর জন্য কি করতে হবে? প্রত্যেকটা ভ্যারিয়েশনস এর জন্য I have to create individual update info method inside my design class। যেহেতু এখানে 4টা ভ্যারিয়েশনস আছে, so I have to write 4 update info methods inside my design class। তো আসেন এটাকে জাস্ট একটু কপি পেস্ট করে 4টা ক্রিয়েট করি, তারপর আমি আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ আপডেট করি। তো প্রথমটার জন্য দেখি, প্রথমটা কি করছিল, শুধু একটা স্ট্রিং এন্ড একটা আইডি নিচ্ছিল। তো এটাকে কেটে দিই, প্রথমটা শুধু স্ট্রিং এন্ড আইডি নিল, স্ট্রিং এন্ড আইডিতে আমি আপডেট করলাম। সেকেন্ডটার জন্য কি করছিল, স্ট্রিং ইন্টিজার স্ট্রিং, সো এই যে স্ট্রিং ইন্টিজার স্ট্রিং, এটা দিয়ে কাজ হবে। থার্ডটা কি করছিল, স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, তিনটাই নিচ্ছে কিন্তু সে আইডিটাকেও মনে করেন স্ট্রিং টাইপে কনভার্ট করে, মানে স্ট্রিং হিসেবে নিচ্ছে। আর ফোর্থ টাইপটা কি করছিল, ফোর্থ টাইপটা হচ্ছে একটা অ্যারে নিচ্ছিল, একটা স্ট্রিং টাইপের অ্যারে। 110 এর কথা চিন্তা করেন, 110 আমরা দেখেছিলাম যখন আমরা অ্যারে পাস করি তখন আমাকে কি করতে হয়, ওই যে এখানে ফার্স্টে তো ডেটা টাইপ মেনশন করতে হয়, যেহেতু এটা একটা অ্যারে, এই যে অ্যারের সাইন নিলাম, দেন ধরেন একটা ভ্যারিয়েবল ধরে নিলাম AR, তাহলে এই ARটা কি হবে, ওই যে ইনফো যে অ্যারেটা পাস করেছিলাম সেটা এখানে বসে যাবে। তো এখন আমি এটাকে কিভাবে আপডেট করব, মনে করেন ARR এর 0 নাম্বার ইন্ডেক্সটা হবে নেম, ARR এর 1 নাম্বার ইন্ডেক্সটা হবে আইডি, এন্ড হচ্ছে ARR এর 2 নাম্বার ইন্ডেক্সটা হবে হচ্ছে তার ডিপার্টমেন্ট। তো এই যে দেখেন কি করলাম, আমি সেম নামে মাল্টিপল মেথডস লিখেছি ইনসাইড মাই ডিজাইন ক্লাস, but there is a difference between their parameters, either the number of parameter will be different or the data type of the parameter will be different। আচ্ছা এখন একটা জিনিস অনেকে ভাবতে পারেন যে মিস এখানে তো প্রথমে 2টা ছিল, তারপরে 3টা আবার একটা অ্যারে, এর জন্য কি আমি এখানে সিকোয়েন্সিয়ালি লিখছি? নো, ইউ ডোন্ট হ্যাভ টু বি সিকোয়েন্সিয়াল হিয়ার। সিকোয়েন্সিয়াল এখানে লিখতে হবে না, আপনি জাস্ট ক্লাসের মধ্যে লিখলেই হবে। মনে করেন আমি এই যে প্রিন্ট ডিটেলস এর পরে 2টা মেথডকে অ্যাড করব, কোনো সমস্যা নেই, জাস্ট ক্লাসের মধ্যে আমাকে থাকতে হবে। ঠিক আছে? চিন্তা করতে পারেন যে মিস আরো ভ্যারিয়েশনস থাকলে কি আমি আরো ভ্যারিয়েশনস ইউজ করব? ইয়েস, এভাবেই করতে হবে। দের ইজ অ্যানাদার অল্টারনেটিভ ওয়ে, এভাবে ওই যে ডট 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 দিয়ে করা যায়, বাট ওই অ্যাপ্রোচটা আমরা শিখাই না। একটা জিনিস বলি যেটা স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে আপনাদের ওই যে ল্যাবে দেখবেন, ওভারলোডিং এর ল্যাবে তারা হচ্ছে যখন ChatGPT থেকে সলভ করে, তো সলভ করার সময় তারা অ্যাকচুয়ালি ওইটাও চেক করে না যে আমি যে সলিউশনটা দিচ্ছি ওই জিনিসটা আমাকে পড়ানো হয়েছে কিনা। এই ডট 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 এটা আমরা কখনো ক্লাসে পড়াই না, বাট ChatGPT থেকে যখনই সলিউশনটা দেয় তখন এই যেভাবে ডট 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 দিয়ে একটা অ্যাপ্রোচ আছে ওইটা দেখায়।
সো আপনি যদি অ্যাসাইনমেন্ট এভাবে করেন, মেক শিওর যে মানে আমি শিওরিটি দিচ্ছি যে আপনাকে অবশ্যই প্লেজারিজমের জন্য ধরা হবে, ঠিক আছে? কারণ এই অ্যাপ্রোচ আমরা কখনো শিখাই না। তো চ্যাট জিপিটি থেকে ইউজ করবো না, যদি করেনও অ্যাটলিস্ট দেখেন যে জিনিসটা আমাকে ক্লাসে পড়ানো হয়নি সেই সব জিনিস যেন আমি ইউজ না করি, ঠিক আছে? সো এই যে একই নামে মাল্টিপল মেথডস থাকবে, আইদার দ্য নাম্বার অফ প্যারামিটার উইল বি ডিফারেন্ট অর দ্য ডেটা টাইপ অফ দ্য প্যারামিটার উইল বি ডিফারেন্ট, দিস ইজ কল্ড মেথড ওভারলোডিং, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এখানে দেখেন তো আমি আইডিটাকে পাস করেছিলাম কি বলে স্ট্রিং হিসেবে, কিন্তু আমার বাই ডিফল্ট আইডিটা কি ছিল, ইন্টিজার ছিল না। সো যে আমরা 110 এর টাইপ কাস্টিং শিখেছি না, সো অবভিয়াসলি এই কোডটা যদি রান করতে চাই আমাকে এখানে এরর দিবে। দেখেন আমি কম্পাইল করে দেখাই। আচ্ছা এখানে কেন এরর দিল? ও এখানেও সেম। এসে দেখেন এখান থেকে কি করেছি, তিনটা পাস করেছিলাম না যে স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, বাট ওই যে আমার আইডিটা তো ইন্টিজার, এটা কি করবেন, এটা টাইপ কাস্ট করবেন। এটা আমি দেখাচ্ছি না, 110 এ শিখে এসেছেন। এটা কি করবেন, স্ট্রিং টু ইন্টিজার টাইপ কাস্ট করে নেবেন। ইউ ক্যান ইউজ বিল্ট ইন মেথড, ওই যে একটা 110 এর কনসাইজ নোটে ছিল যে আপনার কি জানি ইন্টিজার টু স্ট্রিং এরকম কি জানি মেথডের নাম ছিল। সো ইউ ক্যান ইউজ দিস টাইপ কনভার্সন মেথড ফর দিস টাস্ক অর ফর দিস পোর্শন, টাইপ কাস্ট করে নেবেন। টাইপ কাস্ট এটা আমি দেখাচ্ছি। সো কারণ স্বাভাবিক আমি স্ট্রিং পাস করছি কিন্তু ওটা তো আমার ইন্টিজার, সো স্ট্রিং এর ইন্টিজারের মধ্যে তো আমি স্ট্রিং কে রাখতে পারছি না, সো এখানে টাইপ কাস্টটা করব। But this is the overall concept for method overloading, যে একই নামে যদি আমার multiple methods থাকে but their data type will be different or the parameter will be different, so this is basically called method overloading. দেখেন ওই দুইটা লাইনকে কমেন্ট আউট করে এখন যদি আমি এটাকে রান করি, আচ্ছা ও কিন্তু এই যে ঠিকঠাক কম্পাইল হচ্ছে। আপনি যদি রান করেন আউটপুট প্রিন্ট করেন, আউটপুটও ঠিকঠাক মতো চলে আসবে। বলে এখানে বুঝতে কারো সমস্যা আছে বা ওভারলোডিং নিয়ে কোনো কোয়েশ্চেন আছে থাকলে করতে পারেন। কোয়েশ্চেন থাকা স্বাভাবিক, একটু কোয়েশ্চেন করেন। কারো কোয়েশ্চেন নাই বা অ্যাটলিস্ট বুঝলেও বলে জিনিস বুঝেছি, চ্যাটে লিখলেও চলবে। আমি নেক্সট থেকে অনলাইন ক্লাসে একটা কাজ করব, আমি র্যান্ডমলি নাম ডাকবো, ডেকে ডেকে কোয়েশ্চেন করবো, তাহলে হয়তো আপনারা একটু পার্টিসিপেট করবেন। আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি আপনাদের কোনো ইস্যু নাই, তাহলে আমরা আরেকটা প্রবলেম একটু দেখি। ম্যাম অ্যারেতে তো টাইপ কাস্ট করার দরকার ছিল না। না হ্যাঁ অ্যারেতেও তো দরকার, বাবু যে স্ট্রিং পাস করে দিয়েছি না অ্যারের ভিতরে যে এলিমেন্টটা। আচ্ছা আপনি বলবেন যে মিস এখানে ইন্টিজার পাস করব, এখানে তো ইন্টিজার পাস করা যাবে না, কারণ আমরা কি জানি একটা অ্যারের সবগুলো এলিমেন্ট মাস্ট বি অফ সেম ডেটা টাইপ, এর জন্য আমি এটাকে স্ট্রিং আকারে পাঠাচ্ছি। বাট ইস্যু হচ্ছে এখানে যদি স্ট্রিং আকারে পাঠাই, আমার ওখানে ডেটা টাইপটা ছিল আইডি হচ্ছে ইন্টিজার, এর জন্য আমাকে টাইপ কাজ করতে হচ্ছে। ওকে এখান থেকে কিছু প্রবলেম লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, এই যে ফোন এটাও আপনারা এটা এক্সপ্লেন করেছিলাম, এটা নিজেরা সলভ করবেন। এটা দেখাচ্ছি না, এটা আমি দেখাইনি এক্সপ্লেন করিনি, বাট এটা সিম্পল একটা টাস্ক, এটা জাস্ট একটু মুখে বলে দেখেন। এটা হচ্ছে জাস্ট আমার একটা ভেহিকেল ক্লাস আছে, সো এখানে কোঅর্ডিনেটস গুলো দেখাচ্ছি যে আমার একটা ভেহিকেল আপে যেতে পারে, ভেহিকেল ডাউনে যেতে পারে, লেফটে যেতে পারে, রাইটে যেতে পারে। ইনিশিয়ালি দেখেন আমার ভেহিকেলের জন্য যে দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে এক্স আর ওয়াই, ওই যে কোঅর্ডিনেটস বেসিক্যালি এক্স ওয়াই কোঅর্ডিনেটস, 2D কোঅর্ডিনেটস। তো এটা হচ্ছে ইনিশিয়ালি 0 0 আছে, মনে করেন যে আমার একটা সেন্টার পয়েন্টে আছে, আমার একটা সেন্টার পয়েন্টে আছে 0 0 তে আছে। এরপর আমি কি করতে পারি, আমার ভেহিকেলটাকে বা কারটাকে হচ্ছে আমি আপ ডাউন করতে পারি। তো আমি যদি আপ ডাউন করি, আচ্ছা ধরেন এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, এই যে 0 0 পয়েন্টে, এই পয়েন্টটাতে হচ্ছে আমার কারটা আছে। এরপর আমি কি করতে পারি, এটা হচ্ছে ইনিশিয়ালি যে 0 0, তো আমি যদি মুভ আপ বলি, মুভ আপ মানে কি,
এটা হচ্ছে আমার ওয়াই কোঅর্ডিনেট, পজিটিভ ওয়াই, এটা হচ্ছে পজিটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স, আর নিচেরটা হচ্ছে নেগেটিভ ওয়াই। তো আমি যদি বলি আপে যাব মানে কি ওয়াই এক্সিস কে 1 বাড়াবো, মানে ওয়াই এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করছি। যদি বলি আমি লেফটে যাব এর মানে কি এক্সটাকে 1 মাইনাস করছি। সো এখানে বেসিক্যালি এই কাজই করবে, যে মুভ আপ একটা মেথড আছে, মুভ আপ মেথডের ভিতরে কি হবে বা বডির পার্টে কি কাজ হবে, ও কি করবে, ও হচ্ছে জাস্ট আপনার ওই ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 1 বাড়িয়ে দেবে। সিমিলারলি মুভ লেফট মানে কি লেফটে যাচ্ছি, এক্স এর ভ্যালুটা 1 কমবে, তো কি করবে এক্স এর ভ্যালুটা 1 করে ডিক্রিমেন্ট করবে। সেটা নিজেরা পারার কথা, নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবে। আমি এই প্রবলেমটা একটু দেখাই। এই সিমিলার টাইপের প্রবলেম আপনাদের তো আজকে ল্যাবও আছে রাত্রে। সো এই টাইপের প্রবলেম অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড অনেক ফেস, মানে এক্সামে এই টাইপের প্রবলেমই থাকে, ঠিক আছে। মানে এরকম এখানে দেখবেন কিছু চেঞ্জেস আছে, মানে রেগুলার, মানে এতদিন আমরা যে বেসিক ওপি টাস্ক করেছি ওই টাইপের না, একটু কিছু অ্যাডভান্স টাইপের প্রবলেম। সো একটু জাস্ট প্রবলেমটাকে গো থ্রু করে দেখি কি আছে। So this is my tester class. Obviously আমার tester class দেওয়া থাকে, ওই অনুযায়ী আমাকে আউটপুট প্রডিউস করতে হয়। তো টেস্টার ক্লাসে কি আছে, প্রথমে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি std1. So obviously the name of my design class will be student. তো আগের ফাইলটা ক্লোজ করে দিই, না হয় দুইটা ক্লাসেরই নাম স্টুডেন্ট এরও চলে আসবে। আচ্ছা, সো স্টুডেন্টের অবজেক্ট বানালাম, দেন দেখেন স্টুডেন্ট ডট আপ স্টুডেন্ট ইনফো। সো এই যে স্টুডেন্ট ইনফো নামে একটা মেথডকে কল করছি। এই মেথডটা কল হলে কি হচ্ছে একটু দেখি তো আউটপুটে। এই যে সো যখন স্টুডেন্ট ওয়ান ডট মেথড কি বলে স্টুডেন্ট ইনফোকে কল করলাম, তখন কি হলো দেখেন আমার এই যে লাইনগুলা প্রিন্ট হলো। কিভাবে বুঝলাম এই লাইনগুলাই প্রিন্ট হলো? এই যে দিস ইজ মাই সেপারেটর, সেপারেটরের উপরে যা প্রিন্ট হচ্ছে একটাই তো মেথড আছে, এর আগে তো কিছু নাই। তো অবশ্যই এখান থেকেই সে প্রিন্ট হচ্ছে। কি কি প্রিন্ট হচ্ছে? স্টুডেন্টের নেম প্রিন্ট হচ্ছে, যেটা হচ্ছে ডিফল্ট। স্টুডেন্টের আইডি প্রিন্ট হচ্ছে, যেটা 0। ম্যাক্সিমাম কোর্স লিমিট নামে একটা কিছু প্রিন্ট হচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে 4। মানে এখানেও আমাকে একটা ডিফল্ট ভ্যালু ধরে নিতে হচ্ছে, ওই যে ওখানে যেরকম ডিপার্টমেন্ট সিএসসি ধরেছিলাম, এখানে কোর্স লিমিটটাকেও ডিফল্ট ভাবে 4 ধরে নিব, আর স্টুডেন্ট নেমটাকেও হচ্ছে ডিফল্ট ভাবে ডিফল্ট ধরে নিব। কোর্সেস টেকিং 0, আর কোর্সেস হচ্ছে ইনিশিয়ালি জাস্ট খালি। দেখেন এখানে কিছু প্রিন্ট হয়নি, জাস্ট একটা স্ট্রিং প্রিন্ট হয়ে কোলন দিয়ে ড্যাশ, কিছু নেই। সামনে আঁকলে তারপর দেখি কি হলো। যখন স্টুডেন্ট ডট নেমকে কল করে বব বসিয়ে দিলাম, স্টুডেন্ট ডট আইডিকে কল করে 123 বসিয়ে দিলাম, তখন কি হচ্ছে একটু যদি নিচে দেখে দেখেন, এই যে আবার যখন পরে, এই যে একটা সার্টেন টাইম পরে, যে এখানে 2 আর 3 এর মাঝে যখন আবার স্টুডেন্ট ইনফোকে কল করছি, তো নাম আপডেট হয়ে গেল, আইডি আপডেট হয়ে গেল, ওই যে কোর্স লিমিট কিন্তু আগের যে 4 ছিল সেটাই আছে। হ্যাঁ, এখানে কিছু চেঞ্জেস এসেছে, এটা কোথা থেকে এসেছে একটু দেখি। এই যে দেখেন কি আছে, আমার একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, এন্ড সেটার ভিতরে আমার একটা মেথড কল আছে। সো ওই যে বলেছিলাম যে একটা মেথড কলের আগে যদি কোনো প্রিন্ট স্টেটমেন্ট থাকে, তার মানে এই মেথডটা অবশ্যই কিছু একটা রিটার্ন করবে। সো হোয়াট উইল বি দ্য রিটার্ন টাইপ, এটা বুঝতে হলে আমাকে আউটপুট দেখতে হবে। একটু দেখি 2 নাম্বার লাইনের উপরে কি প্রিন্ট হচ্ছে। এই যে দেখেন 2 নাম্বার লাইনের উপরে প্রিন্ট হচ্ছে সিএসসি 110 কোর্স ইজ অ্যাডেড। কেন সিএসসি 110 কোথা থেকে আসলো? এই যে মেথড কল ডট অ্যাড কোর্স নামে একটা মেথডকে কল করছি। স্টুডেন্ট 1 এর রেফারেন্সে অ্যাড কোর্স নামে একটা মেথডকে কল করেছি, যেটা কি করছে একটা প্যারামিটার দিচ্ছে বা একটা আর্গুমেন্ট পাস করে দিচ্ছি, উইচ ইজ সিএসসি 110। এই যে দেখেন আরো কিছু আছে, স্টুডেন্ট 2 এর জন্য 250 অ্যাড করছি, স্টুডেন্ট 2 এর জন্য 370, দেন ফিজিক্স, দেন ম্যাথ 120, এরকম করে কিছু কোর্সেস আমি অ্যাড করছি। সো আই ক্যান গেট এন আইডিয়া, I have already got an idea যে এখানে কি হচ্ছে, যে আমার স্টুডেন্টের ইনিশিয়ালি কোর্স ছিল হচ্ছে 0, তার কোর্স লিমিট হচ্ছে 4টা, সে 4টা কোর্স নিতে পারবে, এখন পর্যন্ত কোনোটাই নেয়নি, তাই 0 আছে। আর কোর্সেসটা তাই আমাকে খালি দেখাচ্ছে, এমটি দেখাচ্ছে। কিন্তু যখন স্টুডেন্টটা হচ্ছে আমার একটা কোর্স অ্যাড করলো, তখন কি হলো, কোর্সেস টেকিংটা 0 থেকে আপডেট হয়ে 1 হয়ে গেল, এন্ড ওই যে কোর্সেসটা ইনিশিয়ালি কোলনের পর খালি ছিল, সেটার পরে সে আমাকে সিএসসি 110 দেখাচ্ছে।
সেম ভাবে স্টুডেন্ট 2 যখন ক্রিয়েট করছি, স্টুডেন্ট 2 এর নামটাকে আপডেট করলাম ম্যাক্স, তার আইডিটাকে আপডেট করলাম। এরপর দেখেন স্টুডেন্ট 2 এর রেফারেন্সে 250 অ্যাড করলাম, 370 অ্যাড করলাম। এরপর যখন স্টুডেন্ট 2 এর ইনফরমেশনটা প্রিন্ট করছি, দেখেন সেই যে এতটুকু পোর্শন আমাকে দেখাচ্ছে যে নাম হচ্ছে ম্যাক্স, আইডি 456, কোর্স লিমিট হচ্ছে তার জন্য 4টা, যে সে ম্যাক্সিমাম 4টা কোর্স নিতে পারবে। এখন পর্যন্ত 2টা কোর্স নিয়েছে, আর কি কি নিয়েছে 250 and 370। ওকে, তারপর দেখি কি হলো 4 and 5 এই দুটোর মাঝে কি হচ্ছে, সে তার জন্য আমি ফিজিক্স 111 অ্যাড করলাম, সে হচ্ছে ম্যাথ 120ও অ্যাড করলাম। সো 5 and 6 এর মাঝে যদি প্রিন্ট করি, দেখেন মানে দেখি কি আসে আউটপুটে, ওই যে ফিজিক্স অ্যান্ড ম্যাথ অ্যাড করার পর এগুলো চলে আসলো। অ্যান্ড 5 and 6 এর মাঝে ওই যে ম্যাক্স, দেন আইডিটা, কোর্স লিমিটও হচ্ছে 4, কোর্স টেকেনও হচ্ছে 4। ওই যে আগে শুধু 2টা কোর্স ছিল 250 and 370, এরপরে সে 4টা কোর্সেস অ্যাড করে এখানে বসে গেল। আচ্ছা, 6 and 7 নাম্বার লাইনটা চেক করে, আমার কোর্স লিমিট হচ্ছে 4টা, আমি 4টা কোর্স অ্যাড করে ফেলেছি। এরপর I am trying to add another course which is CSC 470. So once I am trying to add another course যেটা আমার লিমিট ক্রস করছে, 6 and 7 এর মাঝে দেখেন একটা প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছে, কোর্স cannot add it, কোর্স নট অ্যাডেড, ম্যাক্সিমাম কোর্স লিমিট এক্সিড। কারণ স্বাভাবিক 4টা নেওয়া যেত, 5টা নিতে চাচ্ছে, আমাকে 5 নাম্বার কোর্সটা নিতে দিচ্ছে না। দেন সবার লাস্টে যখন স্টুডেন্টের ইনফোটা প্রিন্ট করছি, তখন আমি সেই ওই 4টা কোর্সের ইনফোই দেখাচ্ছি, কারণ 5 নাম্বার কোর্সটাতে আমি অ্যাড করতে পারি। এখানে দেখেন, তো এখানে তো প্রথমেই যে এই জিনিসগুলো বেসিক অলরেডি দেখেছি, নেম নেবেন, আইডি নেবেন, দেন আমার কয়টা ভ্যারিয়েবল হবে দেখেন তো, এখানে একটা নেমের জন্য হবে, একটা আইডির জন্য হবে, একটা ম্যাক্সিমাম কোর্সের জন্য হবে, একটা টোটাল টেকেন কোর্সের জন্য হবে, আরেকটা হবে হচ্ছে কোর্সের যে নামগুলো স্টোর করছি না, এই যে দেখেন সিসি 110, দেন এই যে 250 370, দেন পরের বার কি করছি 250 370 111 120, এই যে স্টোর করছি এগুলোর জন্য কিন্তু আমাকে ভ্যারিয়েবল ধরতে হবে। তো আসেন এটাকে আমি একটু পার্শিয়ালি একটু করে দিই, আইডিয়া দিই, দেন আপনারা বাকিটা পরে বাসায় সলভ করবেন। তো পাবলিক ক্লাস স্টুডেন্ট, পাবলিক স্ট্রিং নেম, নেম থাকবে, পাবলিক ইন্ট আইডি থাকবে, নেম ছিল, আইডি ছিল, কোর্স লিমিট, কোর্সেস টেকেন আছে। তো তাহলে ইন্ট ম্যাক্স কোর্স নামে ধরেন একটা ভ্যারিয়েবল ধরি যেটা বাই ডিফল্ট 4। আর এই যে স্টুডেন্টের নামটাও কিন্তু বাই ডিফল্ট যে ডিফল্ট ধরতে হচ্ছিল, কারণ প্রথম আউটপুটের জন্য আমি দেখেছিলাম যে ডিফল্ট প্রিন্ট হচ্ছে। তারপর হচ্ছে পাবলিক ইন্ট কোর্সেস টেকেন ইকুয়ালস, আচ্ছা এটা বাই ডিফল্ট 0 থাকবে, ইনিশিয়ালি 0 কারণ কোনো কোর্স নেইনি। আচ্ছা একটা জিনিস দেখেন, আমাকে একটু আইডিয়া দেন তো, এই যে আমি কোর্সের যে নামগুলা প্রিন্ট হচ্ছে 250 370 250 370 পেজেস 111 120, এখানে আমি কি করছি, মাল্টিপল এলিমেন্টকে একসাথে স্টোর করছি না। দেখেন 250 একটা স্ট্রিং, 350 আরেকটা স্ট্রিং, ফিজিক্স আরেকটা স্ট্রিং, ইন্ডিভিজুয়াল বা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রিংকে আমি একসাথে স্টোর করছি। বলেন তো আমি কোন ডেটা টাইপ ইউজ করে মাল্টিপল ভ্যালুসকে একসাথে স্টোর করতে পারি? অ্যারে, ভেরি গুড। সো আমি কি করতে পারি, আই ক্যান টেক অ্যান অ্যারে which will help me to keep track of the courses the student has taken so far. কি করব, একটা স্ট্রিং টাইপের আমি অ্যারে, যেটার নাম দিলাম হচ্ছে কোর্স লিস্ট। এখন কথা হচ্ছে, আমি জানি যে if I want to declare an array I have to mention its size, আমাকে ওর সাইজটা বলে দিতে হবে। আমাকে একটু আইডিয়া দেন, আমি এখানে কত সাইজের অ্যারে, অ্যারে সাইজটা কি হবে এখানে, মানে মিনিমাম আমার সাইজ কত দিতে হবে, যেটা মিনিমাম দিতেই হবে আমাকে? 3 কেন বাবা? কোর্স লিমিট 4 না? হ্যাঁ কোর্স লিমিট 01। ও আচ্ছা, তাহলে হ্যাঁ 0 1 2 3, তাহলে অ্যারের সাইজ কত হবে? আপনি তো ইন্ডেক্স বললেন 3, 4 4 হবে এক্স্যাক্টলি।
তো যেহেতু 4টা এলিমেন্ট আমাকে ম্যাক্সিমাম একটা স্টুডেন্ট 4টে এলিমেন্টকে স্টোর করতে পারছে, মানে 4টা অ্যাড কি বলে কোর্সই অ্যাড করতে পারছে, দ্যাটস ওয়াই আমার অ্যারের সাইজটা আমি এখানে আমাকে মিনিমাম 4 দিতেই হবে। সো নিউ স্ট্রিং 4, এই যে কি করলাম, আমি একটা স্ট্রিং টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম যেটার নাম দিচ্ছি কোর্স লিস্ট। ইউ ক্যান গিভ এনি আদার মিনিংফুল ভ্যারিয়েবল নেম, দেন স্ট্রিং টাইপের অ্যারে, সেটার সাইজ হচ্ছে 4। কেন 4? কারণ আমার একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম 4টা কোর্সই সে অ্যাড করতে পারে, 4টার বেশি সে কোর্স অ্যাড করতে পারে। এটার জন্য আমি এই অ্যারেটা নিলাম। সো দেখেন যে এই টাইপের জিনিস, যে আমার অ্যারের সাইজ কি হবে, কিভাবে হ্যান্ডেল করব, এই টাইপের প্রবলেমগুলো খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আপনাদের এক্সামে আসে, মিড টার্মেও আসবে, ফাইনালেও আসবে, ল্যাব অ্যাসাইনমেন্টে অনেক প্রবলেম পাবে। সো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এখন আসেন অ্যারেটা কিভাবে, যেহেতু নিয়েছি অবভিয়াসলি আই হ্যাভ টু আপডেট মাই অ্যারে, কিভাবে করব একটু দেখি। সো অ্যারেটা কোথায় আপডেট করতে হচ্ছে দেখেন তো, আমার অ্যাড কোর্স নামে যে মেথডটা আছে সেটার মধ্যে কি একটা একটা করে কোর্স পাঠাচ্ছি, আর ওই কোর্সগুলোকেই কি আমি একটা একটা করে অ্যারের এলিমেন্টে বা ইন্ডেক্সে অ্যাড করছি। তা আসেন এই মেথডটাকে একটু ডিফাইন। তো এই যে দেখেন মেথডটার কিন্তু আগে প্রিন্ট স্টেটমেন্ট আছে, অবভিয়াসলি মেথডটা কিছু একটা রিটার্ন করবে। কি রিটার্ন করবে, আউটপুটটা দেখেন, এই যে সিএসসি 110 কোর্স ইজ অ্যাডেড, দেন 250 added, 370 added, একটা স্ট্রিং রিটার্ন করছে। সো দ্য রিটার্ন টাইপ অফ দিস মেথড উইল বি স্ট্রিং। লিখে ফেলি, পাবলিক স্ট্রিং অ্যাড কোর্স, এটা কি করছে, একটা স্ট্রিং টাইপ, একটা স্ট্রিং নিচ্ছে। সো স্ট্রিং সি, সি নামের ভ্যারিয়েবলের মধ্যে কখনো সিসি 110 বসবে, 250 বসবে, 370 বসবে। এখন আই হ্যাভ টু স্টোর দিস ভ্যালু, এই সি এর মধ্যে যে কোর্সের নামটা পাঠাবো সেটাকে বেসিক্যালি আমাকে অ্যারের মধ্যে স্টোর করতে হচ্ছে, কারণ আই হ্যাভ টু কিপ ট্র্যাক অফ দ্য কোর্সেস। তো স্টোর করার আগে আমাকে স্বাভাবিক আমাকে চেক করে নিতে হবে না যে আমার অ্যারেটার মধ্যে কোনো জায়গা খালি আছে কিনা, বা আমার অ্যারেটার মধ্যে ক্যাপাসিটি আছে কিনা যে আমি যে আরেকটাকে অ্যাড করবো। And I know the maximum course capacity is 4, so I can easily give a condition here যে if, যদি এই যে courses taken কি initially 0, so আমি এভাবে কন্ডিশন দিতে পারি না যে courses taken is less than 4, বা আপনি ওখানে ম্যাক্সিমাম কোর্স লেখেন, কোনো সমস্যা নেই। এই কোর্সেস টেকেন এর ভ্যালুটা হচ্ছে আমার লেস দেন হচ্ছে ম্যাক্সিমাম কোর্স, যদি সেইটা হয় অনলি তখন আমি আমার অ্যারেটার মধ্যে এলিমেন্টগুলোকে স্টোর করব, এই যে এখানে কিছু কাজ করব। আর যদি এটা না হয় তখন ওই যে একটা প্রিন্ট হচ্ছিল না একটা লাইন, যে একদম সবার লাস্টে 5 নাম্বার কোর্সটা অ্যাড করার সময়, যে কোর্স নট অ্যাডেড ম্যাক্সিমাম কোর্স ক্যাপাসিটি এক্সিড। সো যদি এই ক্যাপাসিটির কন্ডিশনটা স্যাটিসফাই না করে, আই হ্যাভ টু প্রিন্ট দিস লাইন যে আমার ক্যাপাসিটিটা এক্সিড করছে। ঠিক আছে, ভিতরে কি হবে সেটা পরে দেখাচ্ছি, বাট আউটার পার্টটা আগে ফিগার আউট করে চেক করলাম যে আমার কোর্সেস টেকেন ইনিশিয়ালি 0, মাই ক্যাপাসিটি ইজ, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 4। আমি এখানে কন্ডিশন দিয়ে চেক করবো যে যদি এটা থেকে ছোট হয় তখনই আমি অ্যাড করতে পারবো, আদারওয়াইজ আমি অ্যাড করতে পারবো না। আর তখন হচ্ছে সে আমাকে মেসেজ প্রিন্ট করবে যে কোর্স নট অ্যাডেড। এখন মনে করলাম যেমন ইনিশিয়ালি 0 ছিল, 0 তো লেস দেন 4, সো অবভিয়াসলি কাজ করবে। এখন কি করবো, এখানে হচ্ছে আমি আপডেট করবো অ্যারে। অ্যারে কিভাবে আপডেট করে, অ্যারের নাম মেনশন করতে হয় কোর্স লিস্ট, দেন এখানে একটা ইন্ডেক্স নাম্বার দিতে হয়, ইকুয়ালস টু কি হবে, এই সিটাকেই কি আমি স্টোর করছি, সেই যেখানে সিটা লিখে দিলাম। অলসো দেখেন যখন সে অ্যাড করতে পারছে না তখন সে এটা বলছে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এক্সিড, আর যখন অ্যাড করতে পারছে তখন এই টাইপের একটা স্ট্রিং সে রিটার্ন করছে না যে অমুক কোর্স ইজ অ্যাডেড, অমুক কোর্স ইজ অ্যাডেড। সেইটাও কি আমাকে হ্যান্ডেল করতে হবে। ও আচ্ছা, আরেকটা জিনিস, এটা তো এখানে রিটার্ন হবে না, তো প্রিন্ট করছি, কারণ ওই যে স্ট্রিং রিটার্ন করছি, এই যে ওইটা হলে ওইটা রিটার্ন করবে, আদারওয়াইজ সে কি রিটার্ন করবে যে অমুক কোর্স ইজ অ্যাডেড। সো কোর্স কোনটা, ওই যে আমার এখানে আমি সি যত পাঠাবো, সি প্লাস কোর্স ইজ অ্যাডেড, আমি জাস্ট স্ট্রিং কনক্যাট করছি আর কিছু। ঠিক আছে, আইদার এই পোর্শনটা এক্সিকিউট হবে
অথবা আমার এই পোর্শনটা এক্সিকিউট হবে। আচ্ছা, এন্ড অলসো এখানে দেখেন আমি ইন্ডেক্স নাম্বারটা ফাঁকা রেখেছি। সো ইন্ডেক্স নাম্বারের জন্য আমি কি করতে পারি, আইদার আপনি আরেকটা ভ্যারিয়েবল ধরতে পারেন, যে এখানে ধরেন একটা ইন্ডেক্স ভ্যারিয়েবল ধরে নেন আপনার ইচ্ছে মতো, যে পাবলিক ইন্ট idx equals to 0, দেন কি করবেন এখানে idx সে অ্যাড করব, idx অ্যাড করব মানে 0 নাম্বার পজিশনে অ্যাড করবে, সাথে সাথে কি একটা এলিমেন্ট অ্যাড হয়েছে প্লাস প্লাস করে দেবে এটাকে। এটাও করতে পারেন, বাট এখানে বেটার ওয়ে হচ্ছে দেখেন অলরেডি আমার কোর্সেস টেকেন একটা ভ্যারিয়েবল আছে না, যেটা দিয়ে আমি 0 1 2 কি বলে ট্র্যাক রাখছি, সো আমি ওটাকেই ইউজ করি, আমি নতুন একটা ভ্যারিয়েবল না ধরে ওটাকেই ইউজ করি। সো ফার্স্টে কোর্সেস টেকেন এর ভ্যালু হচ্ছে 0, সো আমি 0 নাম্বার ইন্ডেক্সে এলিমেন্টটাকে বসালাম, বসানোর পর যেহেতু একটা কোর্স অ্যাড করে ফেলেছি সেটাকে প্লাস এই। সো এট ফার্স্ট আমাকে কন্ডিশন চেক করতে হচ্ছে যে জায়গা খালি আছে কি নাই, যদি জায়গা খালি থাকে তখন আমি কোর্সটাকে অ্যাড করলাম, এটা করলাম সেটা করলাম, দেন এটাকে রিটার্ন করে দিচ্ছি। আর যদি জায়গায় সে খালি না পায় তখন সে আমাকে বলছে যে ম্যাক্সিমাম কোর্স ক্যাপাসিটি এক্সিট। ঠিক আছে, বলেন এই টাস্কে কোনো ইস্যু আছে কিনা। এই টাইপের টাস্কের জন্য প্রথম জিনিস হচ্ছে আপনাকে ফিগার আউট করতে হবে যে সাইজ কত হবে। ঠিক আছে, এই যে এই টাস্কে যেরকম দেখলেন সুন্দর করে আপনাকে যে আউটপুটে কিন্তু একটা হিন্ট দিয়ে দিয়েছে যে ম্যাক্সিমাম কোর্স লিমিট হচ্ছে 4 এর পর যখনই 5 নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সে আপনাকে বলছে ক্যাপাসিটি এক্সিট। সো এটা থেকে আমি ইজিলি বুঝে যাচ্ছি যে আমার সাইজ হবে হচ্ছে 4। সো প্রত্যেকটা প্রবলেমের আইদার আউটপুটে কিছু হিন্ট থাকবে, অথবা ধরেন শুরুর দিকে এখানে কিছু বলে দিল যে একটা স্টুডেন্ট 4টার বেশি কোর্স নিতে পারবে, এটা হতে পারে। অথবা মনে করেন আপনার কোয়েশ্চেনে কোনো কিছু মেনশন নেই, ঠিক আছে, কোনো কিছু মেনশন নাই যে কয়টা কোর্স নিতে হবে, বা আপনি ধরেন জানেন না কি করতে মানে কতগুলা এলিমেন্ট আমি অ্যারেতে স্টোর করতে পারি। সেম দ্যাট কি করতে পারেন, আপনি একটা বড় সাইজের অ্যারে বানিয়ে, কোনো তো সমস্যা নেই, আমি একটা বড় সাইজের অ্যারে বানিয়ে নিই, দেন আপনি সেটার মধ্যে একটা একটা করে অ্যাড করেন। ঠিক আছে, বাট অ্যাগেইন মানে কিছু না কিছু হিন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে, বাট কখনো যদি না থাকে এরকম হিন্ট তখন আপনি আপনার মতো করে একটা বড় সাইজের অ্যারে নিয়ে দেন সেটা দিয়ে এটাকে ট্র্যাক করবেন। বলেন কোয়েশ্চেন আছে কিনা, বুঝি কিনা, ইস্যু আছে কিনা, কোনো সমস্যা থাকলে একটু বলবেন। আচ্ছা এটা থাক, আর এটা তো আমি ফুল ডিজাইন করি নাই, সেটা আমি জাস্ট সেভ করে রাখছি। আমি ওখানে কম্পাইল করতে গেলে আমাকে অনেক এরর দেখাবে। আপনাদের কাজ হচ্ছে এটাকে এই যে মেথডগুলো তো কিছু ডিফাইন করে দিয়েছে, সব পুরোটাতে আমাকে এরর দেখাবে। তো আমি এটা জাস্ট সেভ করে রেখেছি, এটা আপনারা বাকিটা নিজেরা সলভ করবেন। ওগুলো আগের জিনিস প্রিভিয়াসলি দেখিয়েছি, জাস্ট এই পোর্শনটুকু আমাদের নতুন ছিল বা এই টাইপের প্রবলেম আমরা সলভ করিনি, দ্যাটস ওয়াই এই জিনিসটা দেখাবো। এনি কোয়েশ্চেন আছে বাবা? আচ্ছা নাই ধরে নিচ্ছি, আসেন একটা ট্রেসিং প্রবলেম সলভ করি তারপর ছুটি। এই যে ট্রেসিং প্রবলেমটা, যেটা হচ্ছে আপনাদের ল্যাবের একটা প্রবলেম, ল্যাব ফ্যাকাল্টি আবার দেখাবেন, বাট আমি আগে দেখাই, ল্যাব ফ্যাকাল্টি যদি কোনো কারণে না দেখান তাহলে এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রেসিং প্রবলেম। আগের ক্লাসে আমরা একটা ট্রেসিং প্রবলেম দেখেছিলাম, ওই যে হিউম্যান ক্লাসের দেখেছিলাম, যে দিস ওয়ান, এটা দেখেছিলাম, দ্যাট ওয়াজ আ ভেরি বেসিক প্রবলেম, বাট এটা হচ্ছে আমাদের অ্যাডভান্সড একটা প্রবলেম। এটা আসেন এটা একটু সলভ করি। একটা ক্লাস দেওয়া আছে যেটার নাম হচ্ছে টাস্ক 11। এখানে আমার কিছু ভ্যারিয়েবলস দেওয়া আছে, কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস দেওয়া আছে, একটা মেথড আছে যেটার নাম হচ্ছে আমার মেথড এ, আরেকটা মেথড আছে যেটার নাম হচ্ছে আমার মেথড বি। সো আমার ফুল ক্লাসের মধ্যে বেসিক্যালি একটা দুইটা তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, পি ওয়াই সাম, অ্যান্ড দুইটা মেথড আছে। সো আর এটা হচ্ছে আমার টেস্টার ক্লাসটা বা আমার ড্রাইভার। এই টাইপের ট্রেসিং কিভাবে শুরু করি বা কোথা থেকে কাজ শুরু হয় সবসময় মনে রাখবেন। আমার প্রথম কাজই হচ্ছে আমি ডিরেক্টলি টেস্টার ক্লাসে চলে যাব, যে টেস্টার ক্লাসে আমার কি কাজ হচ্ছে। তো টেস্টার ক্লাসে প্রথম দুইটা তো ডামি লাইন ওগুলো, তারপর দেখেন অবজেক্ট ক্রিয়েট করছি। কার অবজেক্ট ক্রিয়েট করছি? টাস্ক 11 ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, উইচ ইজ T1। সো ওই যে অবজেক্ট ক্রিয়েট করলে কি হয়, একটা মেমোরি লোকেশন আমাকে অ্যালোকেট করতে হয়। তো আসেন মেমোরি লোকেশন অ্যালোকেট করে ফেলি। তো ধরলাম
তো ধরলাম এটা হচ্ছে আমার T1 অবজেক্ট। তো T1 অবজেক্টের জন্য বললাম যে দিস ইজ মাই বাড্ডা মেমরি লোকেশন। ওকে, তো এখন যা যা চেঞ্জেস করব এই পুরাটা আমার বাড্ডা টেবিলের আন্ডারে হবে। বা এই যে এটা যদি মনে করি আমার পুরো টেবিলটা, এইখানে হচ্ছে আমার কাজটা হবে। ধরে নিচ্ছি পুরোটা হচ্ছে আমার বাড্ডা টেবিল। ওকে, এখন সেকেন্ড কাজ কি? একটা অবজেক্ট ক্রিয়েট করলে দুইটা কাজ হয়। প্রথম কাজ হচ্ছে ওই অবজেক্টটার জন্য একটা মেমরি লোকেশন অ্যালোকেট করতে হয়, which I have already allocated, which is বাড্ডা। সেকেন্ড জিনিস হচ্ছে আমার ভ্যারিয়েবল যেগুলো আছে, ভ্যারিয়েবল গুলার একটা কপি আমাকে ক্রিয়েট করতে হয়। সেখানে ভ্যারিয়েবল কি কি আছে? p আছে, y আছে, and sum, এই তিনটা আছে। তো এখানে লিখে ফেলি। তো p আছে একটা, y আছে একটা, সাম আছে একটা। p এর ইনিশিয়াল ভ্যালু আছে হচ্ছে 3, y এর হচ্ছে 2, এন্ড সাম এর কিছু দেয়া নেই, সো বাই ডিফল্ট সে আছে হচ্ছে 0। এরপর কি করব? অবজেক্ট ক্রিয়েট করলে দুইটা কাজ হয়, দুইটা কাজ ডান। এখন আমি ডিরেক্টলি চলে যাব। দেখেন, আমি কিন্তু ধাম করে মেথড এ তে বা মেথড বি তে যেতে পারবো না। I have to check my driver code whether any method has been called or not. তো অবজেক্ট ক্রিয়েশন করলাম, পরের লাইনে দেখেন কি হয়েছে, t1 ডট মেথড a। সো মেথড a কে কল করছি, দিস ইজ আ নন প্যারামিটারাইজড মেথড। কার রেফারেন্সে কল করছি? t1 অবজেক্টের রেফারেন্স। এর মানে I have to create a column for method a which will be inside my t1 location or বাড্ডা location। সো এইখানে মেথড এর জন্য আমাকে কলাম ক্রিয়েট করে করে কাজ করতে হবে। সো এই যে মেথড কল করেছি, মেথড কল করলে কি হয়, মেথডটা যেইখানে ডিফাইন করা সেইখানে আমি চলে যাই। যদি এখান থেকে কোনো ভ্যালু পাস করতাম, ভ্যালু পাস করে যেতাম। যদি পাস না করি, বা যেমন এখানে পাস করিনি, তো আমি জাস্ট মেথড কলটা যেখানে হয়েছে সেখানে চলে যাব। সো এইটা হচ্ছে আমার মেথড কলটা, মানে মেথডটা ডিফাইন করা। এই যে এতটুকু পোর্শন হচ্ছে মেথডে। এখন কি করব? মেথডেতে আসলাম, এসে কি করব? এখন ওর ভিতরে কাজগুলো এক্সিকিউট করব লাইন বাই লাইন। সবার শুরুতে দেখেন এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, একটা হচ্ছে int x equals to 0, আর একটা হচ্ছে y equals to 0। দেখেন এখানে কিন্তু পাবলিক মেনশন করি নাই, ঠিক আছে? সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যারিয়েবল এন্ড দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবলের শুরুতে উই ডোন্ট হ্যাভ টু মেনশন পাবলিক, যেটা আমরা ওই যে 110 এ শিখে এসেছি। আর ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল গুলোর আগে আমাকে অবশ্যই এক্সেস মডিফায়ার মেনশন করতে হয়, এটা পাবলিক হতে পারে, প্রাইভেট, আর অনেক কিছু আছে, ওগুলা হতে পারে। এখন কি করব? সো এই যে মেথডের জন্য একটা কলাম ক্রিয়েট করে ফেলি। ধরেন এটা আমার মেথড এ এর কলাম, মেথড এ। এখন মেথডের পোর্শন এতটুকু, এতটুকু পোর্শন হচ্ছে আমার মেথডের স্কোপ। আমি একটা কালার করে দিই, এতটুকু পোর্শন হচ্ছে আমার মেথডের স্কোপ। এখন মেথডেতে কি কি আছে দেখি। একটা x ভ্যারিয়েবল আছে, একটা y ভ্যারিয়েবল আছে। সো x হচ্ছে এটা, y হচ্ছে এটা। সো x এর ইনিশিয়াল ভ্যালু আছে 0, y এর ইনিশিয়াল ভ্যালু আছে 0। ওকে, তো এখন আমার কাজ 4 নাম্বার ডান। I have to execute line from 5 to 8। 5 এ কি হচ্ছে দেখেন, y equals to y plus this dot y. So I have to update the value of y variable. So the first question you may have asked, Miss, I have one y variable here and another one is here. Which one I need to use? ওই যে বলেছি, আপনি পেন কিনতে যাবেন, নিজের এরিয়ায় পেন পেলে নিজের এরিয়াটাই ইউজ করবেন, অন্য এরিয়া থেকে পেন কিনতে হবে না। সো দিস ইজ মাই স্কোপ। এই যে মেথডেতে কারেন্টলি আমি আছি, এইটা আমার স্কোপ। সো অবভিয়াসলি আই উইল লুক ফর দ্য ভ্যারিয়েবল ইনসাইড মাই স্কোপ। আমার নিজের স্কোপের মধ্যে আমি y কে সার্চ করছি। তো আমার স্কোপে কি কোনো y আছে? ইয়েস আছে, এই যে এটা। এর মানে আমি এই yটাকে আপডেট করছি। কিভাবে আপডেট করছি? y equals to y plus this dot y. So y কত আছে? 0. So 0 plus this dot y। এই যখনই this dot y কল হচ্ছে, এর মানে কি, আমি কিন্তু এখন লোকালকে দেখবো না, আমি বলছি যে তুমি ইনস্ট্যান্স yটাকে এক্সেস করো। তো তাহলে লোকাল y, এই যে ভ্যালুটা, এটাকে আমি আপডেট করব কিভাবে? এটার প্রিভিয়াস ভ্যালু প্লাস this dot y। তাহলে 0 প্লাস this dot y তে আছে হচ্ছে 2, তাহলে 0 প্লাস 2 হচ্ছে 2। তাহলে কি করব? ওই যে 110 যেভাবে দেখেছি না, আগের ভ্যালুটা কেটে দিই, তারপর আপডেটেড ভ্যালু দেখি। সো এই যে আগেরটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে আপডেটেডটা লিখলাম, which is 2। 0 প্লাস 2 হচ্ছে 2। আমার এই লাইনের কাজ শেষ। অ্যাগেইন বলছি,
এখানে y কে কল করছি, this ডট y কে কল করছি, আই হ্যাভ টু y ভ্যারিয়েবলস, কোনটাকে কল করব? যখন যে স্কোপে আছি আমি ওই স্কোপে ভ্যারিয়েবলকে সার্চ করব যদি শুধু ভ্যারিয়েবলের নাম দিয়ে কল হয়, ঠিক আছে, যেরকম y x সাম, আমি নিজের স্কোপে সার্চ করব, নিজের স্কোপে পেয়ে গেলে নিজেরটা দিয়েই কাজ করব, না পেলে তখন আমি ইনস্ট্যান্সে সার্চ করব, ঠিক আছে। ধরেন এখানে এটা ছিলই না, এখানে কোনো y নামে কোনো লোকাল ভ্যারিয়েবল ছিলই না, তখন কি হতো, এখানে যখন y কে সার্চ করছি আমি নিজের স্কোপে দেখলাম, নিজের স্কোপে তো নেই, তখন কিন্তু সে আবার ইনস্ট্যান্সটাকে দিয়ে কাজ করতো। আগে লোকালে সার্চ করব, লোকালে পেয়ে গেলে তো ভেরি গুড, না পেলে তখন ইনস্ট্যান্সে যাব। আর যখন দিস ডট y দিয়ে কল করছি আমার কোনো কনফিউশন নেই, আই জাস্ট হ্যাভ টু চেক মাই ইনস্ট্যান্স ভ্যালু। সো 5 এর কাজ শেষ, আসেন এখন সেম অ্যাপ্রোচ ইউজ করে তাড়াতাড়ি বাকিগুলো সলভ করে দিই। সো 6 এ কি করছি, x কে আপডেট করছি, সো অবভিয়াসলি আমি লোকালে সার্চ করি, লোকালে আছে, হ্যাঁ আছে, এই যে x আছে, এটাকে আপডেট করব কিভাবে, সাম প্লাস 2 প্লাস p। সো সাম, আমার লোকালে সাম আছে না, আমার লোকালে নাই, তাহলে কোনটা যাবে, ইনস্ট্যান্সটা যাবে। সো এই যে সামটা কত আছে, 0, তাহলে 0 প্লাস 2 হচ্ছে 2 আর p, अगेन আমার লোকালে কোনো p ভ্যারিয়েবল নেই, বাট ইনস্ট্যান্সে p আছে যেটা ভ্যালু হচ্ছে 3, তাহলে 2 প্লাস 3 হচ্ছে 5, যেটা বসবে আমার x এ। তাহলে যে প্রিভিয়াস x টাকে আমি কেটে দেই, কেটে দিয়ে এখানে আপডেটেড ভ্যালুটা লিখি which is 5, ডান। আচ্ছা, তারপর সামটাকে আপডেট করি, এই লাইনটা একটু দেখি, এটা একটু বুঝতে হবে। আচ্ছা, এখানে কি করছি দেখেন, সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস মেথড বি আবার কল হচ্ছে, সেখানে একটু ভাবে লিখি, সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এতটুকুকে আগে ফিগার আউট করি। ওই যে দেখেন প্লাস অপারেটর আছে, একটা ইকুয়েশনে দুইটা প্লাস অপারেটর আছে, সেম প্রেসিডেন্সের অপারেটর থাকলে ইকুয়েশনের লেফট টু রাইট কাজ করে। তো তাহলে প্রথমে এক্স কে এক্স প্লাস ওয়াই এক্সিকিউট হবে। সো এক্স এর ভ্যালু কত, अगेन লোকালে সার্চ করছি, লোকালে এক্স আছে, আছে কত আছে 5, তাহলে 5 প্লাস দেন y কে সার্চ করছি, লোকালে y আছে, ইয়েস আছে, কত 2, 5 প্লাস 2 প্লাস দেন আমি এখানে মেথড বি কে কল করছি, কল করার সময় দেখেন কি পাস করে দিচ্ছি, দুইটা আর্গুমেন্ট পাস করছি, একটা হচ্ছে p এর ভ্যালু আর একটা হচ্ছে y এর ভ্যালু। সো p তো আমার লোকাল স্কোপে নেই, তাহলে ইনস্ট্যান্সটাকে পাস করে দিচ্ছি, মানে 3 পাস করছি, এন্ড y বলতে আমার লোকালি একটা y আছে যেটা ভ্যালু হচ্ছে 2, আমি সেটা পাস করে দিই। সো বেসিক্যালি এইভাবে মেথডটা কাজ করে। ওকে, এভাবে যে আগে 5 প্লাস 2 হবে, সো 5 প্লাস 2 বেসিক্যালি 7, আমি যদি এটাকে একবারে লিখি এই দুটাকে, 5 প্লাস 2 হয়ে গেল আমার 7, সো 7 প্লাস সামথিং। এখন এই সামথিং এ কি আছে, সামথিং এ আবার আমি আরেকটা মেথডকে কল করছি। তো দেখেন একটা মেথডের ভিতরে আমি হচ্ছে আরেকটা মেথডকে কল করেছি which is মেথড বি। সো একটা কোয়েশ্চেন আপনাদের মাথায় আসতে পারে যে মিস আমরা তো জানি যে ইনস্ট্যান্স মেথডকে অবজেক্টের রেফারেন্সে কল করতে হয়, এখানে তো ডিরেক্ট নাম দিয়ে কল করেছি। হ্যাঁ, এভাবেও কল করা যায়, অথবা দিস ডট মেথড বি এভাবেও কল করা যায়, ঠিক আছে। যদি খালি থাকে আপনি সেভাবেও কল করতে পারবেন, যদি আগে দিস ডট থাকে আপনার সেম জিনিসই বোঝাচ্ছে, সো এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। ওকে, সো এখানে কি করলাম, মেথড বি কে কল করেছি, আমরা জানি একটা মেথডকে কল করলে মেথডটা যেখানে ডিফাইন করা সেখানে চলে যায়। সো ফ্রম লাইন 7 থেকে জাম্প করে আমি এতটুকু পোর্শন এখন এক্সিকিউট করব, টেনে চলে যাব। সো আগে মেথড বি তে এসেছি, তো অবশ্যই কি করব, মেথড বি এর জন্য আমাকে কলাম ক্রিয়েট করতে হবে। আসেন কলাম ক্রিয়েট করে ফেলি, তো এটা হচ্ছে আমার মেথড বি এর কলাম, মেথড বি। আচ্ছা, তো মেথড বিটায় কি আছে দেখি, अगेन যে একই কাজ করব, লোকাল গুলা ইনিশিয়ালাইজ করব। সো মেথড বিতে দেখেন এখানে একটা লোকাল প্যারামিটার আছে p, একটা n, আর একটা লোকাল ভ্যারিয়েবল আছে which is x। লিখে ফেলে তিনটার জন্য তিনটা কলাম p n x। তো এটাকে আমি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করে দিই যাতে আমার কনফিউশন না হয়। তো এটা হচ্ছে আমার মেথড বি। ওকে, তো দেখেন আমি যখন মেথড বিটা কল করেছিলাম p and y পাস করেছিলাম, 3 and 2 পাস করেছিলাম, সো 3 will be stored inside this p ভ্যারিয়েবল বা p প্যারামিটারে।
এই যে পি হয়ে গেল 3 আর এন এ বসে গেল আমার 2। ডান। দেন এই যে একটা লোকাল আছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 0, বসিয়ে দিলাম। এখন নরমাল ক্যালকুলেশন করব। 12 নাম্বার লাইনে আছি, y equals to y plus 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 p। সো अगेन y সার্চ করছি, কোথায় সার্চ করব? আচ্ছা আমাকে একটু বলেন এখানে y বলতে কোন y কে বোঝায় আপনারা বলেন। কোনটা বাবা বুঝিনি? একদম উপরে যে y equal to 2 ছিল ওইটা 2, হ্যাঁ ইনস্ট্যান্সটাকে। আচ্ছা আমরা টেবিল থেকে চেক করব, ঠিক আছে টেবিল চেক করব। কারণ কি আপনি যদি এখানে বললেন না যে y equals to 2 ছিল, এখন মনে করেন কোন একটা জায়গায় y এর ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করে আপডেট হয়ে 10 হয়ে গেল। আপনি যদি এই শুরুর দিকের ভ্যালুটা বলেন তখন কিন্তু আপনি আর আপডেটেড ভ্যালুটা নিয়ে কাজ করছি না। তো যখন চেক করব আই উইল অলওয়েজ চেক ফর মাই লোকেশন, টেবিলে চেক করব এখান থেকে দেখব। এই যে হ্যাঁ আর অ্যান্সার কারেক্ট, যে হচ্ছে আমার শুরুতে যে ওয়াইটা ছিল বা আমার যে ইনস্ট্যান্স ওয়াইটা ছিল এইটাকে আমি অ্যাক্সেস করছি। কেন অ্যাক্সেস করছি এটা? ওয়াই নট দিস ওয়ান অ্যাগেইন? এইটা আমি কারেন্টলি আছি এই যে এই কমলা বা ইয়েলো লোকেশনে, এই মেথড বি এর স্কোপে আছি। আমি এই স্কোপের ভিতরে তো আরেকটার স্কোপের জিনিস অ্যাক্সেস করতে পারছি না, তাহলে এই লোকাল ওয়াইটা তো হবেই না, হবে হচ্ছে আমার ইনস্ট্যান্স। তাহলে এই ইনস্ট্যান্স ওয়াইটাকে আপডেট করব কিভাবে? y প্লাস 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 পি। সো y এর ভ্যালু আছে হচ্ছে 2 আর প্লাস প্লাস পি মানে কি? এই যে লোকাল, লোকালে আছে, পি কে সার্চ করছি লোকালে আছে। সো লোকালে পি এর ভ্যালু হচ্ছে 3, তো যেহেতু প্লাস প্লাস 3 তাহলে সেটা 4 হয়ে যাবে। সো 4 এর সাথে কাকে যোগ করছি? 2, 2 যোগ করে হয়ে গেল 6, এই 6টা বসে গেল আমার ইনস্ট্যান্স ওয়াই। দেন x আপডেট করব, x equals to x plus 2 plus n। সো अगेन লোকালে সার্চ করলাম x আছে, হ্যাঁ আছে, এটাকে আপডেট করব। সো 0 plus 2 হচ্ছে 2 plus n, n ও লোকালে আছে which is 2, তাহলে 2 plus 2 হচ্ছে 4, x আপডেট করে ফেললাম। সাম আপডেট করছি, সাম equals to sum plus x plus y। সো আমার লোকালে কোনো সাম নেই, চলে যাব ডাইরেক্টলি ইনস্ট্যান্সে, ইনস্ট্যান্সের সামটাকে আপডেট করছি কিভাবে? 0 plus x plus y, লোকাল x হচ্ছে 4 আর ইনস্ট্যান্স y হচ্ছে 6, সো 4 প্লাস 6 হচ্ছে 10, সাম উইল বি আপডেটেড 10 হয়ে ডান। এখন প্রথম আউটপুট প্রিন্ট করছি, কি প্রিন্ট করছি দেখেন আউটপুটগুলো কিভাবে আছে, x দেন একটা স্পেস প্রিন্ট করছি, দেন y এর ভ্যালু, দেন সাম এর ভ্যালু। তো এখানে লিখি, তো x কত, আমি আমার লোকাল স্কোপে আছি, লোকাল স্কোপটাকে অ্যাক্সেস করব, x এর ভ্যালু হচ্ছে আমার 4, সেই যে 4। সেকেন্ড আউটপুট কত, y, তো y কত, লোকালে y নেই, ইনস্ট্যান্সে দেখছি কত আছে 6, আর সাম প্রিন্ট করব, সাম লোকালে নেই, ইনস্ট্যান্সে আছে which is 10। so these are the my first 3 outputs। এটা একটা আউটপুটের বক্স বানাই ফেলি। আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটপুট বক্স। আউটপুট বক্স, প্রথম তিনটা আউটপুট হচ্ছে 4, 6 আর 10। এখন আপনি বলতে পারেন মিস ওই যে স্পেস আছে তো এভাবে হবে না, 4, 6, 10 লিখেন, সমস্যা নেই। বেসিক্যালি আপনাদের এই টাইপেরই আউটপুট বক্স দেওয়া থাকবে কোয়েশ্চেন, ঠিক আছে। সো জাস্ট তিনটা সেলে আমি তিনটা ভ্যালু বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর আসি রিটার্ন করছি, কাকে রিটার্ন করছি? সামকে। সো আমার কোনো লোকাল সাম নেই, ইনস্ট্যান্স সাম আছে which is 10, so 10 will be return। রিটার্ন করা ভ্যালুটা কোথায় যায়? যেইখানে মেথডটাকে কল করেছিলাম, এই যে এখানে অর্ধেক করে চলে আসছিলাম না, এইখানে 10টা বসে যাবে। সো সামের ভ্যালু ছিল 10, 10টা রিটার্ন করছি, যে এই যে দেখেন এখানে সামথিং বললাম না, এই যে এখানে এই জায়গাটায় বেসিক্যালি আমার 10 বসে যাবে। সো 10 প্লাস 7 হচ্ছে 17। কারেন্টলি আমি কোথায় আছি? মেথড এ তে আছি। সো বেসিক্যালি এই স্কোপে আমি আবার ব্যাক করেছি। সো এখানে ব্যাক করে কি করলাম? সামটাকে আপডেট করলাম, 7 প্লাস 10 হচ্ছে 17। সো আমার কোনো লোকাল সাম নেই, তো বেসিক্যালি ইনস্ট্যান্ট সামটাই আপডেট হবে, যেটা হয়ে গেল 17। তারপরে প্রিন্ট করব কাকে? এক্স ওয়াই সাম। কোন স্কোপে আছি? মেথড এ তে। তাহলে এক্স এর ভ্যালু কত? 5, y এর ভ্যালু 2, সাম এর ভ্যালু হচ্ছে 70। ডান। দেখেন টেস্টার ক্লাসে মেথড এ কল করেছিলাম, ওই যে t1 ডট মেথড এ, মেথড এ কল করেছিলাম, দ্যাটস ওয়াই মেথড এ তে গিয়েছিলাম,
মেথড এ থেকে আবার মেথড বি তে গেলাম, মেথড বি এর কাজ শেষ করলাম, ওই যে 10 কে রিটার্ন করলাম, দেন আবার মেথড এ তে ব্যাক করে এসে পুরোটার কাজ আমারটা। দেখেন আমার ট্রেসিং কিন্তু শেষ হয়, আমি জাস্ট এই একটা লাইন এক্সিকিউশনের জন্য এই কাজগুলো হলো। আপনি কি করবেন, এই আবার মেথড কল হচ্ছে না, এইটার জন্য আপনাকে আবার সেম কাজ করতে হবে। ওটা আমি আর দেখাচ্ছি না, নিজেরা সলভ করবেন। জাস্ট কি করবেন, আবার মেথডে যেহেতু কল হচ্ছে, এর মানে কি এই ভ্যারিয়েবল গুলা, লোকাল ভ্যারিয়েবল গুলা, ঠিক আছে, লোকাল গুলাকে আমাকে আবার নতুন করে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে এই টেবিলে কিন্তু তো কি হবে, এক্স হয়ে যাবে 0, ওয়াই হয়ে যাবে 0। সিমিলারলি যখন আবার এইখানে এই ভ্যালুগুলো পাস করবেন, তখন কি পি আর এন এর ভ্যালুটা আমার তখন চেঞ্জ হবে, সেখানে সামথিং হবে। এই যে এখানে নতুন গুলা দিবেন, এখানেও নতুন গুলা দিবেন, আর এক্স হয়ে যাবে আবার, দেন আবার সেম ক্যালকুলেশন করে আউটপুট প্রিন্ট করবে। খেয়াল রাখবো ইনস্ট্যান্স গুলাকে কিন্তু আবার নতুন করে 0 বানাবেন না, মানে এই কাজ করবেন না যে ইনস্ট্যান্স গুলাকে আবার এখানে 3 করলেন, এখানে 2 করলেন, এখানে 0 করলাম, এটা কিন্তু করা যাবে না। এটা খুব মারাত্মক একটা ভুল। কেন? কারণ অবজেক্টের জন্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলাকে একবারই ডিক্লেয়ার করছি, যা চেঞ্জেস হবে লোকালে চেঞ্জেস হবে, এগুলা কিন্তু নতুন করে আর ইনিশিয়ালাইজ হবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। নেক্সট ক্লাসে আমরা আরো প্রবলেম সলভ করব, আর ল্যাবেও আজকে দেখবেন। কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যদি কোয়েশ্চেন না থাকে অ্যাটেন্ডেন্স নিয়ে ছুটি।